গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের আত্মজীবনীমূলক গল্প ফাউন্টেন পেন। আজ দ্বিতীয় পর্ব। হাসপাতাল। ঢাকার বক্ষব্যাধি হাসপাতালের একটি কেবিন। কবি শামসুর রহমান শুয়ে আছেন, তার নাকে অক্সিজেনের নল, গায়ে হাসপাতালের পোশাক নেই, লুঙ্গি গেঞ্জি পরে শুয়ে আছেন। গেঞ্জি গলা পর্যন্ত ওঠানো বলে কবির বুক যে হাপড়ের মতো ওঠানামা করছে তা দেখা যাচ্ছে। কবি চোখ বড় বড় করে তাকিয়ে আছেন, তার দৃষ্টিতে প্রাণের স্পর্শ নেই। হাসপাতালের ওই কেবিনে আমার সঙ্গে আছেন সৈয়দ শামসুল হক এবং দৈনিক বাংলার সহসম্পাদক সালেহ চৌধুরী। আরও কেউ হয়তো ছিলেন, তাদের নাম মনে করতে পারছি না। আমরা নিঃশব্দে দাঁড়িয়ে কবির রোগ যন্ত্রণা দেখছি। হঠাৎ সৈয়দ শামসুল হক নৈশব্দ ভঙ্গ করলেন। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, কবি, আপনাকে বাঁচতেই হবে। আমি আমার থেকে খানিকটা আপনাকে দিলাম। ঘোষণায় নাটকীয়তা ছিল, আবেগ ছিল, যুক্তি ছিল না। একজন তার আয়ুর খানিকটা অন্যকে দিতে পারেন না। বাংলাদেশের সব মানুষ 1 মিনিট করে আয়ু কবিকে দান করলে কবি বেঁচে থাকতেন 300 বছর। তবে মোগল সম্রাট বাবর তার পুত্র হুমায়ুনকে নিজের আয়ু দান করেছিলেন। ঘটনাটা এরকম, হুমায়ুন মৃত্যুশয্যায়, চিকিৎসকদের সব চিকিৎসা ব্যর্থ। এই সময় সুফি দরবেশ মীর আবুল কাশেম সম্রাটকে বললেন, আপনি আপনার জীবনের একটি অতি প্রিয় জিনিসের বিনিময়ে পুত্রের জীবন ভিক্ষা চাইতে পারেন। এটা হবে শেষ চেষ্টা। সম্রাট বাবর বললেন, আমার সবচেয়ে প্রিয় জিনিস হল আমার নিজের জীবন। এর বিনিময়ে আমি পুত্রের জীবন ভিক্ষা চাইব। মীর আবুল কাশেম আঁতকে উঠে বললেন, কি সর্বনাশ! নিজের জীবন না, আপনি বরং বহুমূল্যবান কোহিনূর হীরা দান করে দিন। সম্রাট বললেন, আমার পুত্রের জীবন কি সামান্য হীরকখণ্ডের তুল্য মূল্য? আমি আমার নিজের জীবনের বিনিময়ে পুত্রের জীবন ভিক্ষা চাইব। সম্রাট 3 বার পুত্রের চারপাশে ঘুরতে ঘুরতে প্রার্থনা করলেন। 3 বার বললেন, পুত্র, তোমার সমস্ত ব্যাধি আমি নিজ দেহে তুলে নিলাম। পরম করুণাময়, আমার প্রার্থনা কবুল করো। হুমায়ুন অবচেতন অবস্থা থেকে চেতন অবস্থায় এসে পানি খেতে চাইলেন, আর বাবর হলেন অসুস্থ। আমার নিজের জীবনেও এরকম একটা ঘটনা আছে। আমার ছেলে রাশেদ হুমায়ুনের বয়স 2 দিন। তাকে ইনকিউবেটরে রাখা হয়েছে, সে মারা যাচ্ছে। আমি হাসপাতাল থেকে শহীদুল্লাহ হলের বাসায় ফিরে এলাম। অজু করে জায়নামাজে দাঁড়ালাম। আমি ঠিক করলাম, সম্রাট বাবরের মতো নিজের জীবনের বিনিময়ে পুত্রের প্রাণ ভিক্ষা করব। জায়নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমার মনে হল, এই প্রার্থনা কবুল হবে। শেষ মুহূর্তে প্রবল ভীতি আমাকে আচ্ছন্ন করল। আমি জীবনের বিনিময়ে জীবনের প্রার্থনা করতে পারিনি। আমি আমার মৃত শিশুপুত্রের কাছে লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী। নুহাশপল্লীর ঔষধি উদ্যানে একটি স্মৃতিফলক আছে, রাশেদ হুমায়ুন ঔষধি উদ্যান। তার নিচে লেখা, আমার ছোট্ট বাবাকে মনে করছি। আমার শিশুপুত্র 3 দিনের আয়ু নিয়ে অদ্ভুত সুন্দর পৃথিবীতে এসেছিল। সে এই সৌন্দর্যের কিছুই দেখেনি। আমি প্রায়ই নিজেকে এজন্য দায়ী করি। থাকুক পুরনো কথা, হাসপাতালের অন্য গল্প করি। স্থান হৃদরোগ ইনস্টিটিউট, শেরেবাংলা নগর। আমার বড় ধরনের হার্ট অ্যাটাক হয়েছে। ভর্তি হয়েছি হাসপাতালে, নানান যন্ত্রপাতি এবং মনিটর শরীরে লাগানো। আমার বড় ছেলে নুহাস আমাকে দেখতে এসেছে। নুহাসের বয়স 5। সে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে মনিটরের দিকে। মনিটরে ঢেউয়ের মতো রেখা দেখা যাচ্ছে। নুহাস বলল, বাবা, এখানে কি হচ্ছে আমি জানি। কি হচ্ছে? এই যে ঢেউয়ের মতো রেখাগুলো দেখছ, একসময় রেখা সমান হয়ে স্ট্রেট লাইন হয়ে যাবে, তখন তুমি মারা যাবে। আমি বললাম, ও। নুহাস গভীর আগ্রহ নিয়ে মনিটর দেখছে। কখন স্ট্রেট লাইন হবে, কখন তার বাবা মারা যাবে, এই প্রতীক্ষা। গল্প 2। স্থান বেলভিউ হাসপাতাল, নিউ ইয়র্ক। আমার এনজিওগ্রাম করা হবে।
পায়ের ধমনী কেটে একটা সুই ঢুকিয়ে দেয়া হবে, সেই সুই চলে যাবে হৃৎপিণ্ডে। আমাকে বলা হয়েছে এই পদ্ধতিতে প্রতি 1000 একজন মারা যায়। আমি কাগজপত্রে সই করে জানিয়েছি মৃত্যু হলে দায় দায়িত্ব হাসপাতালের না, আমার। অপারেশন হবে ভোর 9টায়। আগের রাতে আমার কাছে হাসপাতালের একজন কাউন্সিলর এলেন। তিনি বললেন, তুমি কি মুসলিম? হ্যাঁ। কাল ভোরে তোমার অপারেশন। তুমি কি চাও তোমার জন্য তোমার ধর্মমতো প্রার্থনা করা হোক? তার মানে কি? এই হাসপাতালের রোগীদের জন্য প্রার্থনার ব্যবস্থা আছে। প্রার্থনার আলাদা ফি। তুমি ফি $, জমা দিলেই প্রার্থনার ব্যবস্থা হবে। হাসপাতাল হলো চিকিৎসার জায়গা, প্রার্থনার জায়গা এটা তো জানতাম না। কাউন্সিলর বললেন, সমীক্ষায় দেখা গেছে যাদের জন্য প্রার্থনা করা হয় তাদের আরোগ্যের হার বেশি, এই জন্যই প্রার্থনা বিভাগ খোলা হয়েছে। আমি প্রার্থনা করব না। অর্থের বিনিময়ে প্রার্থনায় আমার বিশ্বাস নেই। তোমার অপারেশনটি জটিল। যদি তুমি চাও ডিসকাউন্ট প্রার্থনার জন্য সুপারিশ করতে পারি। একজন মুসলিম আলেম প্রার্থনা করবেন। ডিসকাউন্ট প্রার্থনাতেও আমার বিশ্বাস নেই। তুমি কি নাস্তিক? আমি নাস্তিক না বলেই ডিসকাউন্টের প্রার্থনায় বিশ্বাসী না। ভোর 9টায় এনজিওগ্রাম শুরু হলো। ডাক্তার একজন অল্প বয়সী তরুণ, আমেরিকান না, ভারতীয় তরুণী। সে কিছু একটা গণ্ডগোল করল। ধমনী ফেটে রক্ত ছিটকে বের হয়ে আমার সামনের মনিটরে পড়ল। ডাক্তারের চোখে মুখেও পড়ল। আমি ইংরেজিতে জানতে চাইলাম, কোনো সমস্যা হয়েছে কি? তরুণী বলল, শান্ত থাকো। আমাকে শান্ত থাকতে বলে সে যথেষ্টই অশান্ত হয়ে পড়ল। একটা পর্যায়ে তাকে সাহায্য করার জন্য অন্য ডাক্তার চেয়ে পাঠাল। আমি মনে মনে বললাম, ডিসকাউন্টের প্রার্থনা নেওয়াই মনে হয় উচিত ছিল। গল্প 3, মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, সিঙ্গাপুর। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চতুর্থবারের মতো আমার এনজিওগ্রাম করা হয়েছে। রাতটা হাসপাতালের কেবিনে কাটানো হবে। পরদিন ছুটি। ছুটি কমানোর জন্য সিঙ্গল কেবিন না নিয়ে ডাবল কেবিন নিয়েছি। আমার পাশে আরেকজন অতি বৃদ্ধ চাইনিজ রোগী। দুজনের মাঝখানে পর্দা আছে। আমি পর্দার ফাঁক দিয়ে বৃদ্ধ রোগীকে দেখতে পাচ্ছি। রোগীর অবস্থা শোচনীয়। তার মুখে বেলুনের মতো কি যেন লাগিয়ে দেওয়া হয়েছে। নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে বেলুন ফুলছে এবং সংকুচিত হচ্ছে, অনেকটা ব্যাঙের গলার ফুলকার মতো। রোগী ঘর ঘর শব্দ করছে। ভয়ঙ্কর রকম আহত জন্তু হয়তোবা এরকম শব্দ করে। রোগীকে দেখার জন্য একের পর এক তার আত্মীয় স্বজন আসছে। কিছুক্ষণ কেঁদে স্বাভাবিক হয়ে যাচ্ছে। অনেককে দেখলাম রোগীর বালিশের নিচে টাকা গুঁজে দিচ্ছে। দর্শনার্থীরা কেউ কেউ বাচ্চা নিয়ে আসছে। বাবা মা বাচ্চাদের উঁচু করে রোগীকে দেখাচ্ছে, অনেকটা শেষ দেখার মতো। কুমিরের বাচ্চার মতো দেখানো শেষ হওয়া মাত্র বাচ্চাগুলোকে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমার দিকে। এরা শুরু করছে কিচিরমিচির। কেউ কেউ চেষ্টা করছে আমার বিছানায় উঠতে। একসময় মধ্যবয়স্ক এক মহিলা এসে বিনয়ে নিচু হয়ে আমাকে জানালো, তার দাদা মারা যাচ্ছেন বলেই সবাই দেখতে আসছে। আমাকে যন্ত্রণার ভেতর দিয়ে যেতে হচ্ছে বলে তাদের লজ্জার সীমা নেই। আমি যেন ক্ষমা করে দিই। রাত 10টায় নার্স আমার জন্য ঔষধ নিয়ে এলো। আমি জিজ্ঞাসা করলাম, ওই বৃদ্ধের কি হয়েছে? নার্স বলল, বার্ধক্য ব্যাধি। অবস্থা কি খারাপ? যথেষ্টই খারাপ। ঘটনা রাতেই ঘটবে। আমি ভয়ে ভয়ে বললাম, কেউ রাতে মারা গেলে তোমরা কি তার ডেড বডি সঙ্গে সঙ্গে নিয়ে যাও না পরে নাও? অবস্থা বুঝে ব্যবস্থা করা হয়। আমি বললাম, আমি মৃত মানুষ পাশে নিয়ে কখনো শুয়ে থাকিনি। আমাকে কি অন্য একটা কেবিন দেয়া যাবে? নার্স বলল, অবশ্যই যাবে। তুমি ওষুধ খাও, আমি ব্যবস্থা করছি। আমি ওষুধ খেলাম, নিশ্চয়ই কড়া কোনো ঘুমের ওষুধ। প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল ভোরবেলায়। আমি নিজের কেবিনেই আছি। পর্দার ওপাশে কাউকে দেখা যাচ্ছে না, কোনো শব্দও নেই, শুনশান নীরবতা। ঘটনা নিশ্চয়ই ঘটে গেছে। আমি অতি কষ্টে বিছানা থেকে নামলাম। উঁকি দিলাম পাশের বিছানায়। বৃদ্ধ হেলান দিয়ে আধশোয়া হয়ে বসে আছে। তার মুখ হাসি হাসি। সে চামচ দিয়ে স্যুপ খাচ্ছে। আমাকে দেখে বলল, গুড মর্নিং। আমি বললাম, গুড মর্নিং।
হাত ইশারা করে বৃদ্ধ আমাকে কাছে ডাকল। বিড়বিড় করে চাইনিজ ভাষায় কি যেন বলল। আমি কাছে এগিয়ে গেলাম। বৃদ্ধ বালিশের নিচে হাত দিয়ে 100 সিঙ্গাপুর ডলারের একটা নোট আমার দিকে বাড়িয়ে বলল, টেক টেক। মনে হয় জীবন ফিরে পেয়ে সে মহা আনন্দিত। এই আনন্দের খানিকটা ভাগ আমাকে দিতে চায়। পাঠকদের কি ধারণা, আমি বৃদ্ধের উপহার নিয়েছি নাকি নিইনি? কুইজ। পাদটিকা 1। এবার ইউরোপের অতি উন্নত একটি দেশের অদ্ভুত চিকিৎসার গল্প। দেশটির নাম সুইডেন। সেই দেশে বাঙালি এক মহিলা দাঁতের সমস্যা নিয়ে গেছেন। দাঁতের ডাক্তার পরীক্ষা করে আঁতকে উঠে বললেন, দাঁতের গোড়ায় ভয়ঙ্কর এক জীবাণু পাওয়া গেছে। এই জীবাণু হার্টে চলে যাওয়া মানে হার্ট ফেইলিওর। তিনি ব্যবস্থা দিলেন, রোগীর সব দাঁত জরুরি ব্যবস্থায় তুলে ফেলতে হবে। মহিলা শুরু করলেন কান্না। মহিলার মেয়ে একজন ডাক্তার। সে মাকে বলল, মা, তোমার চিকিৎসা হচ্ছে সুইডেনে। এত ভালো চিকিৎসা কোথাও হবে না। দাঁত ফেলতে বলছে, ফেলে দাও। বেচারি সব সুস্থ দাঁত টেনে তুলে ফেলে দেয়া হলো। তাকে ভর্তি করা হলো ভয়ঙ্কর জীবাণুর চিকিৎসা যে হাসপাতালে হয় সেখানে। ডাক্তাররা ভয়ঙ্কর জীবাণুর সন্ধানে লেগে গেলেন। একসময় ঘোষণা করলেন, এই জীবাণুর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি, ভুল হয়েছে। ভুলের কারণেই সব দাঁত ফেলা হয়েছে, তারা দুঃখিত। ভদ্রমহিলা হচ্ছেন নির্বাসিতা লেখিকা তসলিমা নাসরিনের মা। তসলিমা নাসরিন মাকে চিকিৎসা করাতে সুইডেনে নিয়ে গিয়েছিলেন। পাদটিকা 2। আমি কখনোই মনে করি না মানুষ এমন কোনো অপরাধ করতে পারে যার শাস্তি তার কাছ থেকে দেশ কেড়ে নেওয়া। মানুষ মানুষকে ত্যাগ করে, দেশ কখনো তার সন্তানকে ত্যাগ করে না। যারা তসলিমা নাসরিনের রচনা পছন্দ করেন না তারা পড়বেন না। তসলিমা নাসরিন যদি বিভ্রান্ত হয়ে থাকেন, তিনি থাকবেন তার বিভ্রান্তি নিয়ে। আমরা কেন তাকে দেশ ছাড়া করব? কেন বাংলাদেশের একটি মেয়ে ভবঘুরের মতো এক দেশ থেকে আরেক দেশে ঘুরবে? ভয়ঙ্কর সব যুদ্ধাপরাধীরা তো ঠিকই বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। আমরা তো তাদেরকে দেশান্তরী করি না। চ্যালেঞ্জার। কি এক উৎসব উপলক্ষে আমরা অর্থাৎ ওল্ড ফুলস ক্লাবের সদস্যরা একটা হোটেলের বড় ঘরে জড়ো হয়েছি। সেখানে মধ্যবয়স্ক অচেনা এক ব্যক্তি ঢুকল। আমি ভুরুক মুচকে তাকালাম। বৃদ্ধ বোকা সংঘের আড্ডায় কখনো অপরিচিত জনদের আসতে দেওয়া হয় না। একে এখানে কি চায়? পরিচয় জানলাম তার একটা প্রেস আছে। সেই প্রেসে মাঝারদের অন্য প্রকাশের বইয়ের কভার মাঝে মাঝে ছাপা হয়। সে মাঝারের কাছে এসেছে, তার কিছু টাকার দরকার। বেচারা বিব্রত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। আমি বললাম, আপনি বসুন। সে সংকুচিত ভঙ্গিতে বসল। আড্ডা জমে উঠল। আমি তার কথা ভুলেই গেছি, নিজের মনে কথা বলে যাচ্ছি। হঠাৎ সে বলল, এখন আপনি যুক্তিটা যে দিলেন তাতে ভুল আছে। আমি বললাম, কি ভুল? সে আমার যুক্তির ভুল ব্যাখ্যা করল। আমি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে বললাম, আপনার নাম কি? স্যার, আমার নাম সাদেক। আপনি তো পেছনে কেন? কাছে গিয়ে শুন। সাদেক কাছে এগিয়ে এলো। এই আসরেই তার নতুন নাম করা হলো চ্যালেঞ্জার। তার নামকরণে আমার কোনো ভূমিকা ছিল না। নামকরণ করেছিলেন অবসর প্রকাশনার মালিক আলমগীর রহমান। সাদেক আলমগীর রহমানের দিকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে চ্যালেঞ্জ জিতে নেন বলেই নাম চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার কি বিষয়ে চ্যালেঞ্জ করেছিলেন তা বলতে চাইছি না। কোন এক বিশেষ তরল পদার্থ গলাধকরণ বিষয়ক চ্যালেঞ্জ। ধরা যাক পেপসি। আলমগীর 8 বোতল পেপসি খেয়ে বমি শুরু করল। চ্যালেঞ্জার 9 বোতল খেয়ে স্বাভাবিক ভঙ্গিতে সবার দিকে তাকিয়ে হাসতে লাগল, যেন কিছুই হয়নি। তাকে আমি প্রথম যে নাটকে নিলাম তার নাম হাবলঙ্গের বাজার। নাটকের কাহিনী হচ্ছে, গরমের সময় ডাক্তার এজাজের মাথা এলোমেলো হয়। তার বিয়ের দিন মাথা খুব এলোমেলো হলো। ঠিক করা হলো তার মাথা কামিয়ে দেয়া হবে। শট নেওয়ার আগে দেখা গেল নাপিত আনা হয়নি। কিভাবে নাটক বানানো হয় তা দেখার জন্য চ্যালেঞ্জার তার স্ত্রীকে নিয়ে গেছে। দুজনেই আগ্রহ নিয়ে নাটক বানানো দেখছে। আমি চ্যালেঞ্জারের দিকে তাকিয়ে বললাম, তুমি তো সবকিছুকেই চ্যালেঞ্জ হিসেবে নাও। এসো, নাপিতের ভূমিকায় অভিনয় করো।
চ্যালেঞ্জার বলল, স্যার আপনি যা বলবেন তাই করব, মাটি খেতে বললে মাটি খাবো, নাটক পারব না। আমি বললাম, তুমি পারবে, নাও খুর হাতে নাও। চ্যালেঞ্জার ছোট্ট একটা ভূমিকায় অভিনয় করল। সঙ্গে সঙ্গে বুঝলাম তার ভেতর সহজাত অভিনয়ের আশ্চর্য ক্ষমতা আছে। তাকে 1 ঘন্টার একটি নাটকে প্রধান চরিত্র করতে বললাম। নাটকের নাম খোয়াবনগর। সেখানে আমার মেজ মেয়ে শীলা অভিনয় করেছিল। নাটকের শেষে আমি মেয়েকে জিজ্ঞেস করলাম, বাবা, চ্যালেঞ্জার নামের এই নতুন অভিনেতার অভিনয় তোমার কেমন লাগলো? শীলা বলল, আসাদুজ্জামান নূর চাচাকে আমার এদেশের সবচেয়ে বড় অভিনেতা বলে মনে হয়। আমি আজ যার সঙ্গে অভিনয় করলাম তিনি নূর চাচার চেয়ে কোনো অংশে কম না। তোমার কি মনে হয় সুপারস্টার হিসেবে তার পরিচয় হবে? শীলা বলল, অবশ্যই। উড়ে যায় বকপক্ষী নাটকে পাগলের ভূমিকায় অভিনয় করে সে নিজেকে সুপারস্টার প্রমাণিত করল। আমি কোনো অবিচুয়ারি লিখছি না। চ্যালেঞ্জার এখনও জীবিত। আজ দুপুরে সে তার স্ত্রীকে ইশারায় বলল সে আমাকে দেখতে চায়। তার স্ত্রী তাকে বাসায় নিয়ে উপস্থিত হল। দুজনে দুজনের দিকে তাকিয়ে থাকলাম। তার কথা বলার ক্ষমতা নেই। যে কথা বলতে পারছে না তার সঙ্গে কথা বলে তার যন্ত্রণা বাড়ানোর কোনো মানে হয় না। চ্যালেঞ্জার সম্পর্কে 2টি ছোট গল্প বলতে ইচ্ছা করছে। 1, আমি আমার মেয়ে বিপাশা এবং পুত্র নুহাসকে নিয়ে কক্সবাজার গিয়েছি। তখন আমি মূল পরিবার থেকে বিচ্ছিন্ন, একা বাস করি। আমার এই 2 পুত্রকন্যা হঠাৎই ঠিক করল বাবার সঙ্গে কিছু সময় কাটাবে। কাজেই তাদের নিয়ে এসেছি সমুদ্রের কাছে। উঠেছি হোটেল সাইমনে। খুব ভোরবেলা দরজায় নক হচ্ছে। দরজা খুললাম। অবাক হয়ে দেখি 1 কাপ গরম চা এবং খবরের কাগজ হাতে চ্যালেঞ্জার দাঁড়িয়ে আছে। সে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সারা রাত গাড়ি চালিয়ে ঢাকা থেকে এসেছে। গল্প 2, দক্ষিণ হাওয়ার ফ্ল্যাটে আমি একা থাকি। শীলার মায়ের সঙ্গে আমার ছাড়াছাড়ি হওয়ার কারণে ওল্ড ফুলস ক্লাবের সব সদস্য আমাকে ত্যাগ করেছে। কেউ ফ্ল্যাটে আসে না। হঠাৎ কারো সঙ্গে দেখা হলে তারা মুখ ফিরিয়ে নেয়। অদ্ভুত ভঙ্গিতে অন্যদিকে তাকিয়ে থাকে। আমার সেই দুঃসময়ের কাল বেশ দীর্ঘ ছিল। তখন প্রতিদিন দুপুরে এবং রাতে চ্যালেঞ্জার এসে বসে থাকত। সে আমার সঙ্গে খাবে। তার একটাই যুক্তি, স্যার আপনি একা খেতে পছন্দ করেন না, আমি কখনোই আপনাকে একা খেতে দেব না। একসময় ওল্ড ফুলস ক্লাবের সদস্যরা আসতে শুরু করল। চ্যালেঞ্জার দূরে সরে গেল। চ্যালেঞ্জারের নিজের একটা গল্প বলি। সে ইন্টারমিডিয়েট পড়ার সময় তার সৎ মায়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ছোট ছোট ভাই বোন নিয়ে বাড়ি থেকে বের হয়ে এসেছিল। তার নিজের ভাষ্যমতে, স্যার কতদিন গিয়েছে, কোনো খাওয়া নাই, গ্লাস ভর্তি চা নিজে খেয়েছি, ভাই বোনদেরকেও খাইয়েছি। বড় ভাইয়ের দায়িত্ব সে পুরোপুরি পালন করেছিল। সব ভাই বোনকে পড়াশোনা করিয়েছে, বিয়ে দিয়েছে। তার চেয়েও অদ্ভুত কথা, সে তার সৎ মাকে নিজের কাছে এনে যতটুকু আদর যত্ন করা যায় করেছে। মৃত্যুর সময় এই মহিলা তার সৎ ছেলের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। চ্যালেঞ্জার এখন জম্বি। তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার নেই। ব্রেন ক্যান্সার নামক কালান্তক ব্যাধি তার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে। বাংলাদেশের মানুষ সাহায্যের হাত গাঢ় মমতায় তার দিকে বাড়িয়েছে বলেই সে এখনো বেঁচে আছে। সাহায্যের নামে কেউ কেউ প্রতারণাও করছেন। চ্যানেল আইয়ের ক্যামেরার সামনে বড় বড় ঘোষণা দিয়েছেন, তাদের নাম প্রচারিত হয়েছে, এই পর্যন্তই। এ প্রসঙ্গে আমি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি আন্তরিক ধন্যবাদ দিতে চাই। তাকে আমি একটি ব্যক্তিগত চিঠি লিখে জনাব আসাদুজ্জামান নূরের হাত দিয়ে পাঠাই। তিনি সঙ্গে সঙ্গেই সরকারি সাহায্যের ব্যবস্থা করেন। আল্লাহ তার মঙ্গল করুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা ব্যক্তিগত পত্রটি সংযুক্ত হল। 5 আগস্ট 2009। মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনা, শ্রদ্ধাভাজনেষু। আমার বিনীত সালাম গ্রহণ করুন। আপনি প্রচুর বইপত্র পড়েন এই তথ্য আমার জানা আছে। নাটক সিনেমা দেখার সুযোগ পান কিনা জানি না। সুযোগ পেলে চ্যালেঞ্জার নামের একজন শক্তিমান অভিনেতার অভিনয় আপনার দেখার কথা। অতি অল্প সময়ে সে অভিনয় দিয়ে দেশবাসীর হৃদয় হরণ করেছে। বর্তমানে সে মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসা চলছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। চিকিৎসার বিপুল ব্যয়ভার তার পরিবার আর নিতে পারছে না।
আমি তার হয়ে আপনার কোমল মানবিক সত্তার কাছে আবেদন করছি। আপনার মঙ্গলময় হাত কি এই শক্তিমান অসহায় অভিনেতার দিকে প্রসারিত করা যায়? বিনীত, হুমায়ুন আহমেদ। জিন এবং পক্ষী কথা। নুহাশপল্লীর মাঠে বসে আছি। সময় সকাল 10টা। আমার সঙ্গে আছেন সিলেটের হ্যারল্ড রশিদ। তিনি একজন সঙ্গীত পরিচালক, চিত্রকর এবং শখের জ্যোতির্বিদ। তিনি আমাকে বৃহস্পতির চাঁদ এবং শনি গ্রহের বলয় দেখাতে এসেছেন। নিজের টেলিস্কোপ নিয়ে এসেছেন। রাতে টেলিস্কোপ সেট হবে। আমরা রাতের জন্য অপেক্ষা করছি। অপেক্ষার জায়গাটা সুন্দর। বেদি দেওয়া জাপানি বটগাছের নিচে বসেছি। আমাদের ঘিরে আছে 6টা চেরি গাছ। 2টাতে ফুল ফুটেছে, নীল রঙের স্নিগ্ধ ফুল। চারদিকে নানান ধরনের পাখি ডাকছে। পাখির বিষয়ে আমার তেমন আগ্রহ নেই। সব পাখি চিনিও না। তাদের কিচিরমিচিরে ভোরবেলা জেগে উঠতে হয়। কাঁচা ঘুম ভাঙানোয় এদের উপর খানিকটা রাগও করি। 2টা কাঠঠোকরা পাখি আমাকে ভোরবেলায় অস্থির করে তোলে। এরা কাঠের ইলেকট্রিক পোলে গর্ত করে বাসা বানিয়েছে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে এরা বাসা থেকে বের হয়। আমি যে ঘরে ঘুমাই তার কাঁচের জানলায় ঠোকর দেয়। মনে হয় জানলা ফুটো করতে চায় কিংবা আয়নায় নিজেকে দেখতে চায়। আরেকটি সম্ভাবনা আছে, হয়তো এদের ঠোঁট কুটকুট করে। প্রচণ্ড শক্তিতে গ্লাসে ধাক্কা দিলে ঠোঁটে আরাম হয়। পাখি 2টির বজ্জাতির গল্প হ্যারল্ড রশিদের সঙ্গে করলাম। তিনি বললেন, আচ্ছা, আপনার নুহাশপল্লীতে এত পাখি, আপনি কি কখনো এখানে মৃত পাখি দেখেছেন? আমি বললাম, পাখির বাসা থেকে পড়ে মরে গেছে এমন দেখেছি। পূর্ণবয়স্ক মৃত পাখি? আমি বললাম, না। পূর্ণবয়স্ক মৃত পাখি যে কোথাও দেখা যায় না এই বিষয়টা আমি জানি। অনেক বছর আগে একটি পত্রিকায় একটি লেখা পড়েছিলাম। সেখানেও মৃত পাখির বিষয়টাকে রহস্য বলা হয়েছে। হ্যারল্ড রশিদ দাড়িতে হাত বোলাতে বোলাতে বললেন, মৃত পাখিদের জিন খেয়ে ফেলে, তাই আমরা মৃত পাখি দেখি না। বলেন কি? জিনের খাবার হলো হাড়। পাখির হাড় তারা খেয়ে ফেলে। হ্যারল্ড রশিদের কথা গসপেল মনে করার কোনো কারণ নেই। আমি সঙ্গে সঙ্গে সাদাত সেলিম সাহেবকে টেলিফোন করলাম। উনি একজন পক্ষী বিশারদ, বর্তমানে ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট। টেলিফোনে তাকে সহজে পাওয়া যায় না। আমার ভাগ্য ভালো, সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম। আমি বললাম, বিশাল নুহাশপল্লীকে পক্ষীর অভয়াশ্রম বলা যায়, কিন্তু আমি এখানে কোনো মৃত পাখি দেখি না কেন? সাদাত সেলিম যে জবাব দিলেন তা হ্যারল্ড রশিদের জবাবের চেয়েও অদ্ভুত। তিনি বললেন, পাখিদের একটা সিক্সথ সেন্স আছে। এরা কখন মারা যাবে তা বুঝতে পারে। বুঝতে পারা মাত্র দলবল ছেড়ে গহীন অরণ্যের দিকে যাত্রা করে। লোকচক্ষুর অন্তরালে গহীন অরণ্যে তাদের মৃত্যু হয় বলেই আমরা লোকালয়ে মৃত পাখি দেখি না। পক্ষী বিষয়ে সাদাত সেলিমের চেয়েও অনেক অদ্ভুত কথা একজন বলে গেছেন। তার নাম বাবর। তিনি মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। বাবর তার বিখ্যাত গ্রন্থ বাবরনামায় লিখেছেন, তার সংগ্রহে একটি তোতা পাখি ছিল। তোতা পাখি কথা বলত, যা শুনত তাই বলত। তবে এই পাখির রক্ষক একদিন সম্রাটকে বলল, পাখিটা যে সব কথা শুনে শুনে বলে তা নয়, সে নিজে থেকেও কথা বলতে পারে। একদিন পাখিটা বলল, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ঢাকনাটা খুলে দাও। আরেক দিনের কথা, সম্রাট দলবল নিয়ে যুদ্ধযাত্রা করেছেন, সঙ্গে তোতা পাখিও আছে। পথে এক জায়গায় তোতা পাখির রক্ষক ক্লান্ত হয়ে অপেক্ষা করছে। সবাই চলে গেছে। তখন পাখিটা বলল, সবাই চলে গেছে, আমরা বসে আছি কেন? আমরা কেন যাচ্ছি না? সম্রাট বাবর তার জীবনীতে গাল গল্প ফাঁদবেন বলে মনে হয় না। তিনি সেই সময়কার হিন্দুস্তানের নিখুঁত বর্ণনা তার গ্রন্থে দিয়েছেন। পাখির যে রক্ষক সম্রাটকে এই কথা বলেছে তার নাম আবুল কাসিম জালায়ের। সম্রাট লিখেছেন, এ আমার অত্যন্ত বিশ্বস্ত। নানা ধরনের পাখি সম্পর্কে বাবর লিখে গেছেন, যেমন লুজা। মাথা থেকে লেজ পর্যন্ত এর গায়ে কয়েক রকমের রং। গলায় কবুতরের গলার মতো চকচকে রং আছে। এই পাখি পর্বতের চূড়ায় বাস করে। ফিং, বিশাল পাখি। এদের এক একটি ডানা লম্বায় মানুষের সমান। মাথা ও গলায় কোনো লোম নেই।
এদের গলায় থলের মতো কিছু একটা ঝোলে, পিঠ কালো, বুক সাদা। এই পাখি মাঝে মাঝেই কাবুলে দেখা যায়। একবার আমাকে একটা ফিং পাখি ধরে এনে দিল, পাখিটা পোষ মানল। কোকিল দৈর্ঘ্য কাকের সমান, কিন্তু দেহ কাকের চেয়ে সরু, গান গায়, হিন্দুস্তানের বুলবুল। আমরা যেমন বুলবুল ভালোবাসি, হিন্দুস্তানের লোকেরা তেমনি কোকিল ভালোবাসে, ঘন গাছের বাগানে থাকে। অদ্ভুত আরেক পাখির কথা আমি আমার দাদাজানের কাছে শুনেছি। তিনি এই পাখির নাম বলেছেন মৌত পাখি। যখন কোনো বাড়িতে কারো মৃত্যু ঘনিয়ে আসে, তখন এই পাখি নিশিরাতে বাড়ির চালে এসে বসে অদ্ভুত গলায় ডাকতে থাকে। আমার সবচেয়ে ছোট ফুপুর মৃত্যুর 2 রাত আগে নাকি এমন একটা পাখি দাদাজানের বাড়ির টিনের চালে এসে বসে ডাকতে শুরু করে। আমার এই ফুপুর নাম মাহমুদা। মাত্র 13 বছর বয়সে তার মৃত্যু হয়। আমার মা সবসময় বলেন, এমন রূপবতী কিশোরী তিনি তার জীবনে দেখেননি। পক্ষী বিশারদ সাদাত সেলিমের মতে পাখি নিজের মৃত্যুর অগ্রিম খবর পায়। এক্ষেত্রে অন্যান্য প্রাণীদের মৃত্যুর খবরও তাদের কাছে থাকার কথা। পাখি প্রসঙ্গের এখানেই ইতি। এখন চলে যায় অন্য প্রসঙ্গে। অমাবস্যার রাত, আকাশ ভর্তি তারা। হ্যারল্ড রশিদ তার টেলিস্কোপ তারাদের দিকে তাক করছেন। আমরা প্রথমে দেখলাম লুব্ধক নক্ষত্র, আকাশের উজ্জ্বলতম তারা। ইংরেজি নাম সিরিয়াস। অতি প্রাচীন এক সভ্যতার নাম মায়া সভ্যতা। মায়ারা বলতো তারা এসেছে লুব্ধক নক্ষত্রের পাশের একটি নক্ষত্র থেকে। লুব্ধক নক্ষত্রের পাশে কোনো নক্ষত্র এতদিন পাওয়া যায়নি। এখন জ্যোতির্বিদরা একটি নক্ষত্র আবিষ্কার করেছেন। লুব্ধকের পর আমরা দেখলাম একটি সুপারনোভা। তারপর দেখা হলো সপ্তভগিনী তারাগুচ্ছ, 7 সিস্টার্স। বৃহস্পতি ডুবে গিয়েছিল বলে বৃহস্পতি বা তার চাঁদ দেখা গেল না। শনি গ্রহের অবস্থান বের করতে হয় বৃহস্পতি থেকে। যেহেতু বৃহস্পতি নেই, আমরা শনি দেখতে পেলাম না। নর্থ স্টারের বাংলা নাম ধ্রুবতারা। রবীন্দ্রনাথের বিখ্যাত গান আছে, তোমার এই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা। সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিমে অস্ত যায়। আকাশের সব তারা পশ্চিম দিকে ওঠে, পূর্ব দিকে অস্ত যায়। একমাত্র ব্যতিক্রম নর্থ স্টার বা ধ্রুবতারা। এই তারা আকাশে স্থির হয়ে থাকে। নাবিকেরা এই তারা দেখে দিক ঠিক করেন। আমাদের দেশের নৌকার মাঝিরাও এই তারা খুব ভালো করে চেনে। তারা দেখা চলছে, হঠাৎ আমাদের আসরে চকচকে কালো রঙের এক কুকুর উপস্থিত হল। হ্যারল্ড রশিদ বললেন, হুমায়ুন ভাই, এই কুকুরটা জিন। আমি বললাম, আপনার সমস্যা কি বলুন তো? সকালে বলেছেন মরা পাখি সব জিন খেয়ে ফেলে, এখন বলছেন কালো কুকুর জিন। হ্যারল্ড রশিদ বললেন, আমি বই পড়ে বলছি। কি বই? জিন জাতির অদ্ভুত ইতিহাস। কে লিখেছেন? প্রকাশক কে? এসব মনে নেই। বইটা আছে আপনার কাছে? না। আমি ঢাকায় ফিরে এসে নুহাস চলচ্চিত্রের এক কর্মকর্তাকে বাংলা বাজারে পাঠালাম, যেভাবেই হোক জিন জাতির অদ্ভুত ইতিহাস গ্রন্থ জোগাড় করবে। দুপুরবেলা সে জানালো 5টা ইতিহাস পেয়েছে, সবই কিনবে কিনা। আমি বললাম সব কিনবে। সে বিকেলে 5টা বই নিয়ে উপস্থিত হল। আমি দেখলাম প্রতিটি বই হল চীন জাতির ইতিহাস। সে চীনের ইতিহাসের সব বই কিনে নিয়ে চলে এসেছে। যাই হোক, শেষ পর্যন্ত জিন জাতির বিস্ময়কর ইতিহাস বইটি পাওয়া গেছে। মূল বই আরবি ভাষায়, লেখক আল্লামা জালালউদ্দিন সুইতি, অনুবাদ করেছেন মোহাম্মদ হাদিউজ্জামান। আরেকটি বই পাওয়া গেছে জিন ও শয়তানের ইতিকথা, এটিও আল্লামা জালালউদ্দিন সুইতির লেখা। বই দুটি পড়ে জিনজাতি সম্পর্কে যা জেনেছি তা হল, জিন শব্দের অর্থ গুপ্ত, অদৃশ্য, লুকানো। জিন জাতির শ্রেণী বিভাগ আছে। সাধারণ জিন, আমির জিন মানুষের সঙ্গে থাকে, আরওয়া এরা মানুষের সামনে আসে, শয়তান, ইফরিব্ব এরা শয়তানের চেয়েও বিপজ্জনক, এদের দেখা পেলে আজান দিতে হবে। জিন কিসের তৈরি? পবিত্র কোরআন শরীফে বলা আছে, আমি আদমের আগে জিনকে সৃষ্টি করেছি আগুন দিয়ে। হজরত ইবনে আব্বাস এই আয়াত ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, লু এর আগুনের অর্থ খুবই সুন্দর আগুন। হজরত উমার বিন দিদার বলেছেন, জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে সূর্যের আগুন থেকে। জিনদের প্রকারভেদ। 3 প্রকার জিন আছে।
এক, এরা হাওয়ায় উড়ে বেড়ায়, খাদ্য গ্রহণ করে না, নিজেদের মধ্যে বিয়ে হয় না, সন্তান উৎপাদন করে না। 2, এরা মানুষের সংস্পর্শে আসে, খাদ্য গ্রহণ করে, বিয়ে করে, সন্তান উৎপাদন করে। 3, সাদা রঙের সাপ এবং সম্পূর্ণ কালো কুকুর, এরাও জিন। জিনেদের খাদ্য, নবীজি বলেছেন, তোমাদের খাদ্য এমন সব হাড় যার প্রতি আল্লাহর নাম নেওয়া হয়েছে, তাই জিনের খাদ্য। আমরা শুনি জিনেরা মিষ্টি খেতে পছন্দ করে, তবে এর কোনো উল্লেখ পাইনি বইয়ে। জিনেদের সঙ্গে মানুষের বিয়ে নিয়ে আলেমদের মতভেদ আছে। একদল বলেছেন, জিন যেহেতু সম্পূর্ণ অন্য প্রজাতির, কাজেই তাদের সঙ্গে মানুষের বিয়ে অবৈধ। আলেমদের আরেক দল বলেছেন, পবিত্র কোরআন শরীফে আল্লাহ শয়তানকে বলেছেন, তুই মানুষের সম্পদে ও সন্তানের শরিক হয়ে যা। সূরা বনী ইসরাইল আয়াত 64। সন্তানের শরিক হতে হলে বিবাহ বাঞ্ছনীয়, কাজেই জিনের সঙ্গে মানুষের বিয়ে হতে পারে। মানুষ এবং জিনের যৌনক্রিয়ায় যেসব সন্তান জন্মায় তারাই হিজড়া। হযরত ইবনে আব্বাস। এদের আরবি নাম খুন্নাস। পাদটিকা। নিউজিল্যান্ডের এক বাড়িতে 2টা ভূত ধরে বোতলবন্দি করা হয়েছে। একটি অল্পবয়সী দুষ্টু ভূত, অন্যটি শান্ত ভদ্রভূত। 2টি ভূতই ইন্টারনেটের মাধ্যমে নিলামে তুলে বিক্রি করা হয়েছে। সূত্র কালের কণ্ঠ অনলাইন। বন্দুক মানব। গানম্যানের বাংলা করলাম বন্দুক মানব। ঘন বাংলা হয়নি, পাতলা বাংলা হয়েছে। গানম্যানে যে কঠিন ভাব আছে, বন্দুক মানবে তা নেই। এখানে মানব শব্দটাই প্রাধান্য পেয়েছে, বন্দুক হয়েছে গৌণ। বাংলা ভাষার এ এক মজার খেলা। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি যেমন মন্ত্রী, মিনিস্টার, দেশের প্রধান, রাজনৈতিক নেতা, এদের সরকার গানম্যান দেয়। গানম্যানরা সাদা পোশাকে থাকে, তাদের পকেটে থাকে আধুনিক মারণাস্ত্র। বিজ্ঞাপনে দেখি লাইফবয় সাবান জীবাণু থেকে সুরক্ষা দেয়। গানম্যানরাও গুরুত্বপূর্ণ মানুষদের সুরক্ষা দেয়। এক সকালের কথা, থাকি দক্ষিণ হাওয়ার ফ্ল্যাটে, সম্পূর্ণ একা। একজন বাবুর্চি ছিল। সে রাত 1টা-2টায় আমি ডিনার খাই দেখে কাউকে কিছু না বলে এবং তার পাওনা বেতন না নিয়ে চলে গেছে। আমি হাত মুখ ধুয়ে 1 কাপ চা বানিয়ে পত্রিকা নিয়ে বসেছি। তখন ঘরে সুশ্রী চেহারার এক যুবক ঢুকল। তার গায়ের শার্ট দামি, প্যান্ট দামি, জুতো জোড়াও চকচক করছে, গা থেকে সেন্টের গন্ধ আসছে। বললাম, কি ব্যাপার? যুবক বলল, স্যার আমি গানম্যান। গানম্যান? খুব ভালো কথা, তা আমার কাছে কি? স্যার আমি আপনার গানম্যান। পানি খেতে গিয়ে লোকে বিষম খায়, আমি চায়ের চুমুক দিয়ে বিষম খেলাম। চায়ের কাপ নামিয়ে রেখে বললাম, কোথাও কোনো ভুল হয়েছে? আমার কোনো গানম্যান নেই, আর থাকার কথাও না। কোনো ভুল হয়নি স্যার, এই যে আমার পরিচয়পত্র। পুলিশ হেডকোয়ার্টার থেকে আপনাকে একটা চিঠিও দেওয়া হয়েছে, এই যে চিঠি। চিঠি পড়ে দেখি ঘটনা সত্যি। সরকার আমার জন্য গানম্যানের ব্যবস্থা করেছে। গানম্যান সার্বক্ষণিকভাবে আমার সঙ্গে থাকবে, আমাকে সুরক্ষা দেবে। আমি বললাম, হোলি কাউ! কি বললেন বুঝতে পারলাম না স্যার। বুঝতে হবে না, ঘরে সিগারেট নেই বলে সিগারেট খেতে পারছি না। তুমি 1 প্যাকেট সিগারেট কিনে আনতে পারবে? অবশ্যই পারবো স্যার। গানম্যান সিগারেট কিনতে গেল। আমি পরিস্থিতি নিয়ে ভাবতে লাগলাম। গানম্যান নিয়ে ঘোরার মধ্যে আত্মশ্লাঘার বিষয় আছে। নিজেকে গুরুত্বপূর্ণ ভাবা এবং অন্যের কাছে গুরুত্বপূর্ণ করা। এই পরিস্থিতিতে আমি কি করব বুঝতে পারছি না। গানম্যানের আনা সিগারেট টেনেও মাথা পরিষ্কার হল না। আমি পুলিশ হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করে বিনয়ের সঙ্গে বললাম, আমি একজন লেখক মানুষ। লেখক ঘুরবে ঝোলা নিয়ে, ঝোলায় থাকবে কাগজ কলম। লেখক কখনো গানম্যান নিয়ে ঘুরবে না। আপনারা গানম্যান উঠিয়ে নিন, কয়েকদিন থাকুক, তারপর আপনার কথা মতো উঠিয়ে নেব। কয়েকদিন শুনে রাজি হলাম। সেই কয়েকদিন 3 বছর পর্যন্ত গড়ালো। যাই হোক, প্রথম দিনের কথা বলি। দুপুর 3টার দিকে গানম্যান বলল, স্যার দুপুরে খাওয়ার ব্যবস্থা কি? খাওয়ার তো কোনো ব্যবস্থা নেই, পাশের ফ্ল্যাট থেকে খাবার আসে, আজ মনে হয় ভুলে গেছে। মাঝে মধ্যে তারা খাবার পাঠাতে ভুলে যায়। আমরা দুপুরে খাবো না? তেহারির দোকান থেকে 2 প্যাকেট তেহারি নিয়ে এসো। আপনার কি গাড়ি আছে? গাড়ি আছে, কিন্তু ড্রাইভার নেই, রিক্সা করে চলে যাও। গানম্যান চিন্তিত ভঙ্গিতে তেহারি আনতে বের হল। সন্ধ্যার কথা, বন্ধুবান্ধব আসবে, ওল্ড ফুলস ক্লাবে আড্ডা বসবে।
আমার বসার ঘরের দরজা সবসময় খোলা থাকে। হিমু তার ঘরের দরজা খোলা রাখে। আমি হিমুর বাবা, আমারও ঘরের দরজা খোলা রাখা উচিত। আজ দরজা বন্ধ। দরজার পাশে চেয়ার নিয়ে গানম্যান বসে আছে, তার চোখ মুখ কঠিন। দরজার বেল বাজল। গানম্যান দরজা খুলে বলল, হাত উপরে তুলুন, বডি চেক, ভয় পাবে না, রুটিন চেক, হুমায়ুন স্যারের সিকিউরিটির বিষয়। আমার কাছে এসেছে ছেলেবেলার বন্ধু ডাক্তার করিম, অ্যাটমিক এনার্জি কমিশনের সাবেক চেয়ারম্যান। সে হাত তুলল, বডি চেক করা হলো। গানম্যান বলল, আপনার ব্যাগে কি? ব্যাগ খুলুন, ব্যাগে কি আছে দেখব। করিম ভয়ে ভয়ে বলল, আপনি কে? আমি হুমায়ুন স্যারের গানম্যান। এখন বলুন আপনি কে, কোত্থেকে এসেছেন, কেন এসেছেন? করিম বলল, আমি 5 তলায় এসেছিলাম আলমগীর রহমানের কাছে, ভুলে 6 তলায় চলে এসেছি। হুমায়ুন আহমেদকে আমি সেভাবে চিনি না। একটা চৈনিক প্রবাদ আছে, হাঁচি, কাশি এবং প্রেম কারো কাছ থেকে লুকানো যায় না। এই তিনটির সঙ্গে আমি আরেকটা যুক্ত করেছি, হাঁচি, কাশি, প্রেম এবং গানম্যান কারো কাছে লুকানো যায় না। কিছুদিনের মধ্যে সবাই জেনে গেল আমার সঙ্গে একজন দুর্ধর্ষ গানম্যান আছে। বন্ধুবান্ধবদের বাসায় আসা আশঙ্কাজনকভাবে কমে গেল। 10 দিনের মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলো। আমি গানম্যানকে বললাম, দরজা সবসময় খোলা থাকবে, কাউকে চেক করা যাবে না, অতিথিদের নাম ঠিকানা লেখা যাবে না, আর আমি যখন বন্ধুদের সঙ্গে আড্ডা দেব তখন সামনে দিয়ে হাঁটাহাঁটি করা যাবে না। গানম্যান দ্রুত নতুন রুটিনে অভ্যস্ত হয়ে গেল। সে আমার পাশে একটা ঘরে ঘুমায়। সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে আবার ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে গোসল সেরে দুপুরের খাবার খেয়ে আবার ঘুম। ঘুম ভাঙার পর সে আমার লেখা গল্প উপন্যাসের বই হাতে নিয়ে চোখ মুখ শক্ত করে পড়ে, যেন পরীক্ষার পড়া মুখস্থ করছে। সাহিত্য নিয়ে মাঝে মধ্যে কিছু আলোচনাও হয়, যেমন, স্যারের এই বইটা তেমন ভালো হয়নি, এন্ডিংয়ে ঝামেলা আছে। আমাদের দুজনের জীবন চর্চায় বেশ মিল পাওয়া গেল। সে তার ঘরে একা থাকে, আমিও আমার ঘরে একা থাকি। সে সারাদিন ঘুমায়, আমি সারাদিন লিখি। সন্ধ্যার পর থেকে সে বই পড়ে, আমিও বই পড়ি। গভীর রাত পর্যন্ত সে হিন্দি সিরিয়াল দেখে, গভীর রাত পর্যন্ত আমিও ভিসিআরে সিনেমা দেখি। গানম্যানের নিঃসঙ্গতা কাটল। আমার একজন বাবুর্চি জোগাড় হলো। গানম্যান বাজার করে আনে, দুজনে মিলে কোটাবাচা করে, রান্না চাপায়। একদিন মজার এক দৃশ্য দেখলাম। রান্নাঘরে গানম্যান ল্যাপটা দিয়ে বসে কচুর লতি বাঁধছে, পাশেই লোডেড পিস্তল। কোরবানি ঈদে সে ছুটি নিয়ে দেশে গেল না। আমাকে একা ফেলে যাবে না, ঈদের দিন আমাকে কে দেখবে? আমি কুরবানি দেব না শুনে সে মুষড়ে পড়ল। আমি বললাম, মাংস কাটা, রান্না করা এসব কে করবে? ঘরে কেউ নেই, বাবুর্চি ছুটি নিয়ে চলে গেছে। স্যার আমি তো আছি, টাকা দিন, খাসি কিনে নিয়ে আসি। আরেকটা কথা, আপনার অনুমতি ছাড়াই পাশের বাসার মাঝের স্যারের গরুতে একটা নাম দিয়ে দিয়েছি। তাকে নিয়ে ঈদের নামাজ পড়তে গিয়ে আরেক যন্ত্রণা। সিজদায় গিয়েছি, টুপ করে শব্দ হলো। তাকিয়ে দেখি পকেট থেকে গানম্যানের পিস্তল জায়নামাজে পড়ে গেছে। মুসল্লিরা তাকিয়ে আছেন আতঙ্কিত চোখে। গানম্যানদের প্রতি মাসেই গাজীপুরে পিস্তল শুটিংয়ের পরীক্ষা হয়। একবার পরীক্ষা দিয়ে আমার গানম্যান খুব মন খারাপ করে ফিরল। বললাম, কি হয়েছে? সে বলল, পরীক্ষা খারাপ হয়েছে, হাতের টিপ নষ্ট হয়ে গেছে। কচুরলতি বাঁচলে হাতের টিপ তো নষ্ট হবেই। তারপরে স্যার অসুবিধা নেই, আপনার উপর কোনো হামলা হলে 25 গজের ভেতর যে আসবে তাকেই শ্যুট করে ফেলে দেব। একটা হামলা হোক, দেখেন কি করি। গানম্যান হামলার আশায় দিন কাটাতে লাগল। সন্ত্রাসী হামলা হলো না, তবে অন্য ধরনের হামলায় জীবন সংশয় হল। এই হামলার নাম হার্ট অ্যাটাক। ল্যাবেইড হাসপাতালে ভর্তি হলাম। আমাকে নিয়ে যাওয়া হচ্ছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে। গানম্যান সঙ্গে যাবে। ডাক্তার বললেন, অসম্ভব, আপনি যেতে পারবেন না। গানম্যান বলল, আমাকে অবশ্যই যেতে হবে। ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে যদি স্যারের উপর হামলা হয়, কে সামলাবে? আপনারা সামলাবেন? জবাবদিহি তো আপনাদের করতে হবে না, আমাকে করতে হবে। আমাকে সিডেটিভ দেওয়া হয়েছিল। গানম্যান এবং ডাক্তারদের তর্ক বিতর্ক শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল অনেক রাতে। চোখ মেলে দেখি আমি পর্দা ঘেরা ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে আছি। আমার পাশে গানম্যান দাঁড়িয়ে, তার চোখ মমতায় আর্দ্র। সে বলল, স্যার আমি আছি, কোনো দুশ্চিন্তা করবেন না। কেউ এসে হামলা করুক, দেখেন কি করি। তার মমতা ভেজা কণ্ঠ বলে দিল, সে গানম্যান না, বন্দুক মানব। পাদটিকা।
जमी के लालाव गुल जिन्हें ख्याल नहीं वो लोग चांद सितारों की बात करते हैं। খয়াল কানপুরি। পৃথিবীর বুকে ফুল ফল লতা গুল্মে যার চোখ নেই সেই শুধু আকাশের চন্দ্র এবং নক্ষত্রের গল্প করে। ডায়েরি। পৃথিবীখ্যাত জাপানি পরিচালক কুরাশোয়াকে জিজ্ঞেস করা হল একজন বড় পরিচালক হতে কি লাগে। কুরাশিয়া জবাব দিলেন, একজন ভালো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর লাগে। এডগার অ্যালান পোকে জিজ্ঞেস করা হয়েছিল একজন বড় লেখক হতে কি লাগে। তিনি জবাব দিলেন, একটা বড় ডাস্টবিন লাগে, লেখা নামক যেসব আবর্জনা তৈরি হবে তা ফেলে দেওয়ার জন্য। লেখকেরা ক্রমাগতই আবর্জনা তৈরি করেন, নিজেরা তা বুঝতে পারেন না। এক জীবনে আমি কি পরিমাণ আবর্জনা তৈরি করেছি ভেবেই শঙ্কিত বোধ করছি। ফাউন্টেন পেন সিরিজের লেখাগুলি কি আবর্জনা না? যখন যা মনে আসছে লিখে যাচ্ছি, চিন্তাভাবনার প্রয়োজন বোধ করছি না। লেখকের চিন্তাভাবনাহীন লেখা পাঠক যখন পড়েন তখন তারাও চিন্তাভাবনা করেন না। এ জাতীয় লেখার ভালো আশ্রয় ডাস্টবিন, পত্রিকার পাতা না। ঠিক করেছি কিছুদিন ফাউন্টেন পেন বন্ধ থাকবে। ইমদাদুল হক মিলনকে বলবো ফাউন্টেন পেনের কালি শেষ হয়ে গেছে। কলমের কালি প্রসঙ্গে মনে পড়ল, ছোটবেলায় ফাউন্টেন পেনের কালি আমরা নিজেরা বানাতাম। কালির ট্যাবলেট পাওয়া যেত, 1 আনা করে দাম। দোয়াত ভর্তি পানি নিয়ে একটা ট্যাবলেট ফেলে দিলেই কালি। বিত্তবানদের ছেলেমেয়েরা 1 দোয়াত পানিতে 2টা ট্যাবলেট ফেলে ঘন কালি করত। কালো কালিতে কোন একটা অদ্ভুত আলো প্রতিফলনের সোনালি আভা বের হতো। শৈশবে পড়াশোনা একেবারেই পছন্দ করতাম না, কিন্তু কালি আগ্রহের সঙ্গে বানাতাম। এই কালি ফাউন্টেন পেনে ভরা হতো না, নিবের কলম দিয়ে লেখা হতো। অনেকের মতো আমার একটা অদ্ভুত দোয়াত ছিল। এই দোয়াত উল্টে গেলেও কালি পড়ত না। এই দোয়াতটাকে মনে হতো বিজ্ঞানের বিস্ময়কর অবদান। দোয়াত উল্টে গেছে, কালি পড়ছে না, ঘটনা কিভাবে ঘটছে ভেবে শৈশবে অনেকবার মাথা গরম করেছি। এখন কালি প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প। একবার সুলেখা নামের কালির বিজ্ঞাপন লিখে দেওয়ার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে হাত পাতা হল। কবি লিখলেন, সুলেখা কালি, এই কালি কলঙ্কের চেয়েও কালো। অদ্ভুত সুন্দর বিজ্ঞাপন না? পাঠক বুঝতে পারছেন আমি কিভাবে যা মনে আসছে লিখে যাচ্ছি? এ ধরনের লেখা আমি ব্যক্তিগত ডায়েরিতে কিছুদিন লিখতাম। ব্যক্তিগত ডায়েরি শেষ পর্যন্ত ব্যক্তিগত থাকেনি। দৈনিক বাংলায় ধারাবাহিকভাবে আপনারে আমি খুঁজিয়া বেড়াই শিরোনামে প্রকাশিত হয়েছে। ব্যক্তিগত ডায়েরির ব্যাপারটা আমি বুঝি না। এগুলি কেন লেখা হয়? যিনি লিখছেন তার পড়ার জন্য? লেখক রাজনৈতিক ব্যক্তিত্ব হলে ঠিক আছে, তার ডায়েরি প্রকাশিত হলে সে সময়ের রাজনৈতিক ঘটনা প্রবাহ বোঝা যাবে। জনাব তাজউদ্দিন আহমেদের অপ্রকাশিত ডায়েরি আমি সাপ্তাহিক পত্রিকায় নিয়মিত পড়ি। 23/11/52 ও 24/11/52 তারিখে তার ডায়েরিতে কি লেখা? 23/11/52 সকাল 6টায় উঠেছি। সকাল 9টা থেকে রাত 9:15 পর্যন্ত দোকানে। বিছানায় গেলাম 10:30টায়। আবহাওয়া আগের মতোই। 24/11/52 ভোর 5টায় উঠেছি। দোকানে কাটালাম সকাল 9:30 থেকে বেলা 1টা। বেলা 2:30 থেকে রাত 9টা পর্যন্ত দোকানে। সাত্তার খান কয়েকদিন আগে আমার কাছ থেকে টিআর ফর্ম নিয়েছিলেন, যা তিনি নিজের কাছে রেখেছিলেন। তিনি এলেন সকাল 10টার দিকে। বিছানায় গেলাম রাত 10:30টায়। আবহাওয়া আগের মতোই। 27 তারিখে আবহাওয়া আগের মতোই ছিল না। তিনি লিখেছেন, আবহাওয়া আগের মতোই, তবে ঠান্ডা একটু বেশি। পাঠক হিসেবে ডায়েরি পড়ে আমি জানলাম জনাব তাজউদ্দিন আহমেদ খুব ভোরবেলা ঘুম থেকে ওঠেন, রাত 10টায় ঘুমোতে যান। আবহাওয়া থাকে আগের মতোই। তার মতো অতি গুরুত্বপূর্ণ একজন মানুষ কেন দিনের পর দিন গুরুত্বহীন বিষয় নিয়ে লিখে গেছেন কে জানে। তার ডায়েরির গুরুত্বপূর্ণ অংশগুলোই পাঠকের কাছে আসা উচিত। সারিয়ালিস্টিক পেন্টিংয়ের গ্র্যান্ডমাস্টার সালভাদর দালিও ডায়েরি রাখতেন, তবে সব দিনের না। যেদিন গুরুত্বপূর্ণ কিছু ঘটত কিংবা নতুন কিছু ভাবতেন সেদিনই ডায়েরি লিখতেন। আমার কাছে যে কপি আছে সেটি 1952 থেকে 62 পর্যন্ত। কাকতালীয়ভাবে একই সময়ে বাংলাদেশে, তখনকার পূর্ব পাকিস্তান, জনাব তাজউদ্দিনও ডায়েরি লিখেছেন। 1953 সালের সেপ্টেম্বরের 13 তারিখ তিনি লিখেছেন, সারা জীবন ছবি এঁকে গেলে আমি সুখী হতাম না। এখন আমার কাছে মনে হচ্ছে
মানসিক পূর্ণতা আমার হয়েছে। প্রথমবার রোমে এসে যে ভঙ্গিতে বলেছেন, অবশেষে আমার জন্ম হয়েছে, আমারও সেই অবস্থা। এডগার অ্যালান পো মাঝে মাঝে ডায়েরি লিখতেন। তার ডায়েরির ভাষা ছিল দুর্বোধ্য। মাঝে মাঝে সাংকেতিক ভাষাও ব্যবহার করতেন। তার সাংকেতিক লেখার পাঠোদ্ধার হয়নি। রবীন্দ্রনাথ ঠাকুর কি ডায়েরি লিখতেন? তার লেখা রাশিয়ার চিঠিকে এক ধরনের ডায়েরি বলা যেতেই পারে। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অত্যন্ত গোছানো মানুষ। কাউকে চিঠি লিখলে তার কপি রাখতেন। এসব চিঠি ডায়েরির কাজ করত। সতীনাথ ভাদুড়ির ডায়েরি আমার কাছে বিস্ময়কর মনে হয়েছে। তিনি দিনলিপির পাশাপাশি গল্পের খসড়া লিখে গেছেন। গল্পের খসড়া এবং মূল গল্প পাশাপাশি পড়তে অদ্ভুত লাগে। সতীনাথ ভাদুড়ির অনুকরণে কিছুদিন আমি ডায়েরিতে গল্পের খসড়া লিখবার চেষ্টা করেছি এবং একদিন সকালে দুধ ছাই বলে ডায়েরি যথাস্থানে অর্থাৎ ডাস্টবিনে ফেলে দিয়েছি। ডায়েরি না লিখলেও নানান তথ্য আমি লিখে রাখি। অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ একদিন বললেন, মুমূর্ষু বলতে আমরা মৃত্যু পথযাত্রী বোঝাই, অভিধান কিন্তু তা বলে না। অভিধানের অর্থ হচ্ছে মরিবার ইচ্ছা। যার মরতে ইচ্ছে করে সেই মুমূর্ষু। আমার তথ্য খাতায় এটা লেখা। লেখার নমুনা 10 এপ্রিল 2010। জাদুকর জুয়েল আইচের জন্মদিনে অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ মুমূর্ষু শব্দের আভিধানিক অর্থ জানালেন। উনি বললেন, মুমূর্ষু শব্দের মানে আমরা জানি মরণাপন্ন, আসলে তা না। অভিধান বলছে মুমূর্ষু হল মরিবার ইচ্ছা। আমি জানি উনি ভুল করছেন। মুমূর্ষু অবশ্যই মরণাপন্ন, মুমূর্ষা হল মরিবার ইচ্ছা। এই ভুল তথ্য আবদুল্লাহ আবু সাইদের বক্তৃতার মাধ্যমে দেওয়া ঠিক না। গুরুত্বহীন মানুষের ভুলে তেমন কিছু আসে যায় না, গুরুত্বপূর্ণ মানুষের ভুলে আসে যায়। পাদটিকা। পটল সামান্য একটা সবজি। বাংলা ভাষা ও সাহিত্যে এই সবজির দুটা ব্যবহার আছে। পটল চেরা চোখ। পটলকে লম্বালম্বিভাবে ফালা করে টানা টানা চোখের মতো লাগে, সেই থেকে পটল চেরা চোখ। পটল তোলা। পটল তোলা অর্থ হল মৃত্যু। তুচ্ছার্থের ব্যবহার, যেমন হাবলু পটল তুলেছে। পটল তোলার সঙ্গে মৃত্যুর কি সম্পর্ক তা অনেকদিন জানতাম না। বাংলা ভাষার পণ্ডিতদের জিজ্ঞেস করেছি, তারাও কিছু জানাতে পারেননি। সম্প্রতি আমি এই বাগধারার উৎস জেনেছি। পাঠকদেরও জানাচ্ছি, লিখে রাখো এক ফোঁটা দিলেম শিশির। ফলবান পটল গাছের সবগুলি পটল তুলে নিলে গাছটি মারা যায় বলেই পটল তোলা মৃত্যু বোঝায়। তথ্যের উৎস সরল বাঙ্গালা অভিধান, সুবল চন্দ্র মিত্র সংকলিত, নিউ বেঙ্গল প্রেস। কুইজ। পাদটিকার সঙ্গে এখন থেকে কুইজ যুক্ত হচ্ছে। আজকের কুইজ, কোন প্রাণীর হৃৎপিণ্ড থাকে তার মাথায়? উত্তর, পিপিলিকা। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের আত্মজীবনীমূলক বিভিন্ন লেখার সংকলন ফাউন্টেন পেন। আজ দ্বিতীয় পর্ব। আমরা নিয়মিত গল্পে ফেরার চেষ্টা করছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।